যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে জানানো মাথায় থাকবে তো ভাই। আমি ভাঙড় থেকে নির্বাচিত হয়ে গেছি, ভাঙড়ের মানুষের অভাব অভিযোগ সুযোগ সুবিধা কি পাচ্ছে কি পাচ্ছে না সেটা গিয়ে আইন সবার মধ্যে জানাতে হবে যেখানে আইন তৈরি হচ্ছে। আর যে আইনগুলো ওখানে তৈরি হচ্ছে সে আইন যদি জনগণের পক্ষে যায় তাকে আরো ভালোভাবে কিভাবে তৈরি করা যায় তার জন্য সে মতামত দেবে। আর আমরা মনে করি বা বাস্তবিক যেটা যে এমন আইন তৈরি হচ্ছে জনগণের বিপক্ষে যাবে তার চরম বিরোধিতা করবে আর মানুষকে এই সমস্যা জানার জন্য মানুষের দ্বারে পৌঁছে যাবে। এই যে আপনাদের আমি দ্বারে এসেছি, আমরা পাড়ায় এসেছি তো আসি তো বিভিন্ন বুথে আমি যাই এর জন্য, বা আপনার কথা আমি বিধানসভায় জানাবো এই জন্য, আপনার সমস্যার কথা আমি ওখানে গিয়ে বলবো, আপনাদের হয়ে কথা তুলবো এই জন্য। আপনারা আমাকে ক টাকা মাইনে দেয় জানেন? আপনারা আমাকে মাইনে দেন, আপনারা দেন ক টাকা জানেন? 1,21,820 টাকা। কত? এক মাস গেলে আপনারা আমাকে দেন। এবার আপনারা দেন মানে আপনারাই তো সরকার করেছেন, মানুষের ভোটে তো সরকার হয়েছে, মানুষের বিনা ভোটে তো হয়নি। চুরি যদি করেছে সে যেহেতু এখন সার্টিফিকেট তাদের হাতে। মানে বুঝার চেষ্টা করুন, আজকে আমি একটু অন্য ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করছি। আপনাদের ট্যাক্সের টাকা থেকে আমাকে 1,21,820 টাকা মাসে দেওয়া হয় আপনাদের সমস্যার কথা আইনসভায় তুলে ধরার জন্য, আপনাদের হয়ে কথা বলার জন্য। এই 1,21,820 টাকা আমি আমার টাকা আমি যদি ওই টাকা থেকে আপনাদের 80 পয়সাও না দিই অসুবিধে নাই, আমি অন্যায় করব না, কিন্তু ওই টাকার আমি 80 পয়সা আমার হাতে রাখি না, জনগণের সাথে আমি খরচ করি, সেটা আলাদা পাঠ। কিন্তু আপনাদের কাছে আসবো, আপনাদের কথা শুনবো, আপনাদের সমস্যা বিধানসভায় তোলার জন্যই আমাকে মাস গেলে 5,000 টাকা দেওয়া হয় শুধু মোবাইল খরচের জন্য। এটা শোনার চেষ্টা করবেন। আমি কেন বারবার বলি যে নেতাদের জন্য আপনারা মারপিট করবেন, কেন বারবার আপনাদের বলি কেন আপনারা হিংসায় জড়াবেন, এগুলো একটু ভেঙে বলার জন্য। তাহলে আপনি আমার জন্য লড়াই করছেন, আমার মোবাইল খরচ মাস গেলে কত হচ্ছে? সরকার দিচ্ছে 5,000 টাকা আপনাদের ট্যাক্সের টাকা থেকে। আচ্ছা এখন বলুন তো আনলিমিটেড প্যাক কত? এক বছরের মানে 4,000 টাকা। এক বছরের আনলিমিটেড প্যাক হচ্ছে 4,000 টাকা, তাই তো? ঠিকঠাক বলছি তো নাকি? আমি এক বছরের রিচার্জ করি, তাহলে বলুন এক বছরে সরকার যদি আনলিমিটেড রিচার্জ প্যাক হচ্ছে নেট পেট সব নিয়ে 4,000 মতো, আর একটা এমএলএ কে কত দিচ্ছে? মাসে 5,000। এগুলো একটু বলছি, এরপরে আমি ধাপে আসবো, এগুলো আপনাদের মাথায় রাখবেন। ওই কেউ গল্প শোনাচ্ছে না, একটু আগেই প্রশ্ন করছিল যে আমাদের সরকারের খাচ্ছ, ডাল ভাত নিচ্ছ, আর তুমি অন্য নওশাদ সিদ্দিকীর গুণগান গাইছো। উল্টে বলবেন আরে তুই চুপ কর, তোর যে সরকার চলছে ওই সরকারের যে গাড়িগুলো আছে আমাদের ট্যাক্সের টাকায় তোদের সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোলের ডিজেল হয়, বলবেন আপনারা। হ্যাঁ আপনাদের ট্যাক্সের টাকা। শুধু তাই নয়, নবান্নের 14 তলায় মমতা ব্যানার্জি বসেন, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে তার সম্মান আমাকে দিতে হবে। আমি কটু ভাষায় কোনোদিন কথা বলিনি, কিন্তু 14 তলায় উনি বসেন, যেই রুমে বসেন সূর্য থেকে তো একটু কাছে আছে, এখান থেকে সূর্য কাছে হবে না, 14 তলা থেকে সূর্য কাছে হবে? স্বাভাবিকভাবে 14 তলা থেকে একটু কাছে হবে আমাদের থেকেও, সূর্যটা ওনাকে বেশি লাগে, সেই জন্য উনি ওনার রুমে চিল এসি চলে। এসিটা, ওই এসিটা কার টাকায় কেনা হয়েছে জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ওই এসিটা কার টাকায় কেনা হয়েছে, আর যখন কারেন্টটা পড়ছে না, এসি চালাতে কারেন্ট লাগে, কাদের টাকায় খরচ হয় জানেন? আপনাদের পাড়ায় অনেক আছে আর্থিকভাবে দুর্বল, ভিক্ষা করে তো আছে মানুষ, ভিক্ষা করে সংসার চলে, তো তাদের ট্যাক্সের টাকাতে ওই এসি কেনা হয়েছে। ওরা আবার আমাদেরকে জ্ঞান দেয়, এটা আপনাদের বোঝানোর চেষ্টা করছে। তাহলে ওরা বলছে আমাদের সরকারের নিচ্ছ আর আমাদেরকে ভোট দিচ্ছ না, এই গল্পটা ভুল। বরঞ্চ আপনারা বলেন তো আমরা জনগণ ট্যাক্স দিচ্ছি, সরকারি কোষাগারে জমা হচ্ছে, তার জন্য রাস্তায় ঢালাই হবে বলে টাকা বরাদ্দ হচ্ছে। 10 লাখ টাকা যে রাস্তায় খরচ করার দরকার তোরা 5 লাখ টাকা খরচ করে 5 লাখ টাকা চুরি করে নিচ্ছিস, এর জবাব আগে দে তোরা, কারণ আমার 5 লাখ টাকা 10 লাখ টাকা আমারই টাকা। আপনারা প্রশ্ন করুন যে আমার ট্যাক্সের টাকা দিয়ে আবাস যোজনার বাড়ি আসছে, ওই আবাস যোজনার বাড়ি থেকে তোরা যে 10,000, 15,000, 20,000 করে কেন কাটমানি নিচ্ছিস তার জবাব আগে দে।
কারণ যে আবাস যোজনার বাড়িটা হচ্ছে ওটা মমতা ব্যানার্জি বা মোদিজির কারোর টাকা থেকে হচ্ছে না, আমার আপনার ট্যাক্সের টাকা থেকেই ওই আবাস যোজনার বাড়িটা হচ্ছে। ওখান থেকে ওরা যে 20,000 30,000 করে কেটে নিচ্ছে ওটা অন্যায় করছে, ওর বিরুদ্ধে প্রতিবাদ করুন। কারণ ওটা টোটালি ট্যাক্সের টাকাই। মমতা ব্যানার্জি তার ঘরের থেকে 4টে টালি বিক্রি করে সে টাকাটা দিচ্ছে না, বা অমিত শাহজি বা মোদিজি আপনার 2 বিঘে জায়গা বিক্রি করে আপনার বাড়ি করার টাকা দিচ্ছে না, আমাদের ট্যাক্সের টাকাই ঘুরে আমার ভাইকে বাড়ি করার জন্য যাচ্ছে। তোরা ওখান থেকে কেন টাকা নিচ্ছিস তার উত্তর তোরা দে। এটা আপনাদেরকে বলতে হবে। আমরা বুঝতে পারি না বলে যে যা বলে নেই আমরা বুঝে নিই, বলে যা যা বলছে ঠিক আছে, কিন্তু বাস্তবটা তো জানতে হবে। যাক, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচন করে অ্যাসেম্বলিতে পাঠিয়েছেন। আমি অ্যাসেম্বলিতে গিয়ে আপনার কথা বলেছি কি বলিনি জানবেন কি করে? প্রশ্ন হতে পারে তো। নওশাদ সিদ্দিকী যখন ঘুমাচ্ছে তো বলতে পারে কেউ। তার জন্য কি দরকার? আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। আমি আওয়াজ তুলেছি, আপনাদের তুলতে হবে। যে সব জায়গায় যদি লাইভ চলে, পার্লামেন্টে লাইভ চলে দেখেছেন তো, অনেক বিধানসভাতেও লাইভ চলে, কেন পশ্চিমবাংলার বিধানসভায় লাইভ চলবে না? আমরাও দেখতে চাই। আমরা ভাঙড়ের মানুষ, পীরজাদা নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়ে বিধানসভাতে পাঠিয়েছি। নওশাদ সিদ্দিকী সাহেব বিধানসভাতে গিয়ে ভাঙড়ের মানুষের কথা বলছে, রাজ্যের মানুষের কথা বলছে না, চুপ করে বসে আছে। আপনারা দেখতে চান না ভাই? তাহলে আওয়াজ তুলতে হবে, বিধানসভার টিভি চালাও। তখনই দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। এই যে নটোরিয়াস ক্রিমিনাল আছে না, ও তো ওখানে বাচ্চা, এখানে ও হোমড়ি তোমড়ি করে, খোঁজ নেবেন, ওখানে ও বাচ্চা। ওর নেত্রীরা, ওর সর্বোচ্চ নেতারা ওই হাউসের মধ্যে বসে থাকে, আর নওশাদ সিদ্দিকী যখন প্রশ্ন করে ওদের উত্তর দেওয়ার ক্ষমতা থাকে না। ভাঙড়ের বিধায়ক, এক ভাঙড়ের বিধায়ক যখন বিধানসভার মধ্যে ঢোকে, যখন সেশন চলে, ওরা বুঝতে পেরে যায় যে নওশাদ সিদ্দিকী ঢুকেছে, ভাঙড় একটা প্রোডাক্ট পাঠিয়েছে, ওদের কান গরম করে দিয়ে চলে আসে। কিন্তু টিভি নেই। কি বলছি, সেই পরে কি হবে, এরকম ডায়েরিতে বই আকারে লিখে বার হবে, মানে আজকের বক্তব্য দেবো আমি 2 বছর পরে বার হবে, সব ভুলে যাবে তখন আছে প্রিন্ট হয়ে। যদি বিধানসভা লাইভ চলে সমস্যা মিটে যাবে। তারপরেও বলছি, আমাদের পাশেই তো লেদার কমপ্লেক্স, আমাদের বিধানসভার একটু জুড়ে আছে। এই লেদার কমপ্লেক্স থেকে যে পানিটা বার হয়, এটাকে শোধন করে বার করার কথা। তার জন্য বড় বড় প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট মেশিনগুলোর প্রচুর দাম। খোঁজ নিয়ে দেখুন, ওই নটোরিয়াসদের হাতে না কিছু মাসে ওরা টাকা দিয়ে দেন, ফলে মেশিনগুলো চালায় না। অনেকে মেশিন সেটআপও করেনি। কি হয়, ওই 20 পানি বলি আমি সহজে বোঝার জন্য, 20 পানি ছেড়ে দেয়। অনেকে জমিতে পানি ঢুকে, জমির চাষবাস ক্ষতি হচ্ছে না। আমি ভুল বলছি নাকি? ক্ষতি হচ্ছে তো। আমাকে অনেকদিন অবজেকশন দিয়েছেন, আপনারা দিয়েছিলেন আমাকে। এবার অবজেকশন এইখানে ঢুকিয়েছি কি এইখানে বার করে দিচ্ছি, এটাও আপনাদের জানতে হবে তো। আমার তো ক্ষমতা নেই এখানে এসে আমি করে দেওয়ার, কি বলে এটাকে, লক গেট বন্ধ করে দিবার। আমার ক্ষমতা নেই, কিন্তু আমার ক্ষমতাটা কি, একজন মানুষ, একজন বিধায়ক, যেখানে বললে লক গেটটা বন্ধ হবে, যেখানে বললে পানিটা বিশুদ্ধ করে পরিশুদ্ধ করে ছাড়বে, সেখানে আমি বলি। কোথা? আইনসভার মধ্যে। আমি পশ্চিম বাংলার বিধানসভায় এই লেদার কমপ্লেক্স থেকে যেভাবে 20 পানি ছাড়ছে, ফলে চাষবাস যারা করছে তাদের ক্ষতি হচ্ছে। এখানে রেকর্ডও আছে, গরু ওই পানি পান করে মারাও গিয়েছে। এবং আমাদের যারা চাষি ভাইরা আছে, অনেকের হাতে পায়ে অনেক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। ভুল বলছি নাকি? এটা নিয়ে আমি মন্ত্রীর কাছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি, এটা বন্ধ করতে হবে, বিশুদ্ধ যাতে পানিটাকে শোধন করে বাইরে বার হয়, যে সিস্টেম আছে তার মধ্যে দিয়ে করতে হবে। এবার অপদার্থ সরকার, অপদার্থ মন্ত্রী যারা চলছে, তাদের তোলাবাজ কিছু আছে, বুঝতে পারছেন তো, ওরা টাকা নিয়ে এই কাজগুলো করছে না। কিন্তু আমি আমার দায়িত্ব পালন করেছি কি করিনি, আপনারা বলুন। এবার আপনাদের কাছে এসে যে সমস্যার কথা বলেছিলেন, এইখানে ওই জায়গাটার নামটা কি গো, ওই বটতলার নিচে বসেছিলাম একটু আগে গিয়ে। হ্যাঁ, মিস্ত্রি পাড়া, ওখানে সমস্ত অনেক চাষিরা এসে আমাকে অবজেকশন দিয়েছিল, আমি বিধানসভায় তুলে দিয়েছি। আমি প্রথম বছর যখন ভাঙড়ে আসি জিতে, আমার মায়েরা সব থেকে বেশি আমাকে অবজেকশন দিয়েছিল কি, বিধবা ভাতা তারা পাচ্ছে না, যারা বিধবা মা। বিধানসভার মধ্যে আওয়াজ তুলেছিলাম,
এমন আওয়াজ তুলেছি কিছু বেড়েছে, কয়েক লক্ষ বিধবা ভাতা দেওয়ার সংখ্যা বেড়েছে। তা আমি শুনেছি গিয়ে তুলেছি তো। আমি এখানে এসে বুতে বুতে বসেছি, আমাকে অবজেকশন দিয়েছে ভাইজান আমাদের এখানে লাইব্রেরি আছে কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে, লাইব্রেরিয়ান নাই। আমি তারপরে একটু খোঁজ নিলাম যে ভাঙড় বিধানসভায় 5টা লাইব্রেরি আছে, একটা তো ফুল টাইমার লাইব্রেরিয়ান নাই, ফলে সেটা লাইব্রেরিটা অ্যাক্সেস করতে সাধারণ মানুষ পারছে না, বন্ধ হতে চলেছে। তো আমি বিধানসভায় গিয়ে মাননীয় গ্রন্থকার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে মেনশন করলাম, তাকে বললাম যে অবিলম্বে ভাঙড়ে 5টা লাইব্রেরি আছে, সেখানে লাইব্রেরিয়ান দেওয়া হোক এবং ইন্টারনেট যুক্ত লাইব্রেরির ব্যবস্থা করা হোক। আমি কি করিনি আপনাদের জন্য কথা? কিন্তু আমার হাতে ক্ষমতা নেই যে আমি লাইব্রেরিয়ান থেকে নিয়ে এসে ঢুকিয়ে দেবো, আমি তো শাসক দলে নাই। এবার যদি আমি শাসক দলে চলে যাই, আমি আপনাদের বলছি কিচ্ছু লাভ হবে না। আমাকে বলবে নওশাদ তুমি কত মাল তুলে না, তুমি যাও প্রয়োজনে গিয়ে ওই লেদার কমপ্লেক্সের বড় বড় কারখানা যারা আছে, এই কারখানা আছে এদের সাথে একটা পার্সেন্টেজ নাও, কিন্তু তুমি ভাঙড়ে লাইব্রেরির জন্য লাইব্রেরিয়ান তুমি বলতে পারবে না, কারণ আমি তো দেখেছি বিধানসভার মধ্যে। কিন্তু আমি ভাই আপনাদের সাথে বেইমানি করেছি, মায়েরা বলতে পারবেন? আপনারা মূল্যবান ভোট দিয়েছিলেন আমাকে স্রোতের বিপক্ষে গিয়ে, যখন গল্প শুনিয়েছিল বিজেপি চলে আসবে, বিজেপিকে আটকাতে হবে, এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে, তার এই গল্পের বাইরে গিয়ে আপনারা আমাদের ভোট দিয়েছিলেন। আপনার ভোটকে আমি বেইমানি করেছি? কিন্তু তখনও বলেছি, আজকেও বলেছি, তখন কি বলেছিলাম যে আমার সাথ দেন ভাঙড় কেন সারা রাজ্যে। তখন ভাঙড়ের মানুষকে বলেছিলাম এনআরসি সিএ করে কোনো ভারতীয় নাগরিকের তাড়াবার ক্ষমতা মোদিজির নাই, অমিত শাহজির নাই, ওদের 14 গোষ্ঠীর নাই, বলেছিলাম তো। আর আজকে 5-4 বছর হতে চলেছে, একটাও ভাঙড়ের মানুষকে এনআরসি সিএ করে তাড়িয়েছে বলতে পারবেন? কারণ ওদের তাড়ানোর রাস্তাটা বন্ধ। আমি সুপ্রিম কোর্টে কি করে এসেছিলাম, মামলা আমি করেছিলাম, ভাঙড়ের বিধায়ক করেছিলাম। আমি আপনাদের ছেড়ে চলে যেতে পারি তো, কিন্তু যাইনি কেন আমি? যে আপনারা যে ভরসা বিশ্বাস আমার উপরে রেখেছেন, যে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছেন, আপনাদের কাছে আমি বারবার পরাজিত হই। আর আমি এই ধরনের বারবার নয়, আমি 100 বার 1000 বার আপনাদের কাছে আমি পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি। একদিকে আমার মন্ত্রিত্ব, একদিকে আমার টাকা পয়সা, একদিকে আমার নামে মিথ্যা মামলা, একদিকে আমাকে লোক দেখানো, সব একদিকে, আর অপরদিকে ভাঙড়ের মা বোনের ভালোবাসা স্নেহ নওশাদ ভাইয়ের দিকে, ভাঙড়ের বাপ ভাইয়ের ভালোবাসা স্নেহ নওশাদ ভাইয়ের দিকে। তো আমি বারবার আপনাদের ভালোবাসা স্নেহ আস্থার কাছে আমি বিক্রি হব, ওদের মন্ত্রিত্ব, ওদের লোভের কাছে, ওদের হুঙ্কারের কাছে, ওদের কেসের কাছে আমি বিক্রি হব না। আপনাদের বেইমানি করেছি আপনাদের ভোট, ওই জন্য ওদের হতো রাগ। ওদের রাগ কি? যে নওশাদ সিদ্দিকী কেন শিক্ষার কথা বলবে, নওশাদ সিদ্দিকী কেন স্বাস্থ্যের কথা বলবে, নওশাদ সিদ্দিকী কেন ভাঙড়ের মহিলাদের এম্পাওয়ার হওয়ার কথা বলবে, নওশাদ সিদ্দিকী কেন ভাঙড়ে নতুন কলেজ নির্মাণের কথা বলবে। আমি ভাঙড়ে ঘুরে দেখেছি, ভাঙড়ে পুরুষদের সাথে সাথে মহিলারাও কিন্তু এগিয়ে আছে পড়াশোনার দিকে, কোনো অংশে পিছিয়ে নাই আমার মা বোনেরা। তো আমি বিধানসভার মধ্যে গিয়ে আওয়াজ কি তুলেছি যে ভাঙড়ের প্রাইমারি স্কুলের সংখ্যা বাড়াতে হবে, হাই স্কুলের সংখ্যা বাড়াতে হবে, এবং ভাঙড়ে একটাই মাত্র কলেজ, ভাঙড়ে আরেকটি গার্লস কলেজ করতে হবে। একটা কোয়েট কলেজ আছে, একটা ভাঙড়ের মেয়েদের জন্য গার্লস কলেজ করতে হবে। এটা আমার এখানে ঘুরে ঘুরে কথা বলে উপলব্ধি হয়েছে, সেটা তুলেছি। আমার ক্ষমতা নয় যে আমি নিয়ে এসে কলেজটা বসিয়ে দেবো, এটা আপনাদের বুঝতে হবে। আমি বিরোধী দলের বিধায়ক, আমার কাজ কি? সমস্যাগুলো তুলে ধরা। এই যে বাসন্তী হাইওয়েতে যে ঝামেলা, অ্যাক্সিডেন্ট হচ্ছে না, প্রায় প্রচুর গাড়ি ঘোড়া চলছে, তো আমি দুটো বিষয় আমি বলে রেখেছি, এখন উত্তর আমার কাছে আসেনি। একটা হচ্ছে হুবাহু বলা যায় না, কোশ্চেন করা আছে, তো যতক্ষণ না আসছে উত্তর বলা যায় না, আমার নামে প্রিভিলেজ এসে যাবে, সমস্যা অনেক ভাই। কিন্তু তাও বলছি, কদিন আপনারা শুনেছিলেন এই বাসন্তী হাইওয়ে চওড়া করার ব্যাপার হচ্ছিল, কত গল্প চলছিল। আমি তখন বলেছিলাম কারো হাতে কিন্তু টাকা দেবেন না, টাকা লুট হয়ে যাবে। তো বাসন্তী হাইওয়ে চওড়া হবে কি হবে না, এই নিয়ে আমি কিন্তু কোশ্চেন জমা করা আছে, এই মর্মে আমার কোশ্চেন জমা করা আছে, এখনো উত্তর দেয়নি। দ্বিতীয় আমি বলছি যে ঘটকপুকুর, আপনারা অনেকে হয়তো জানেন না, তাও জানিয়ে রাখি, ঘটকপুকুরে রেলের যে নতুন রুট তৈরি হওয়া আছে না, হয়তো যে এখানে রুট হবে, ঘটকপুকুর আছে, আপনারা জানেন? অনেকে জানেন না, মা তুলে গেছে তো। তাই এইটা নিয়ে পার্লামেন্টে চর্চা হচ্ছে না কেন? এই ঘটকপুকুরের হাইওয়ে চওড়ার জন্য বারবার আমি বলেছি। এই ধরনের অনেক বিষয় আমি ভাঙড়ের স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু করে আপনাদের 1 নম্বর ব্লকের জাগলগাছি অঞ্চলের তহুরা খাতুন,
ওই একটি মেয়ে ন্যাশনাল লেভেলে গিয়ে বাংলার ভাঙড়ের নাম উজ্জ্বল করেছে, একটা স্পোর্টস কমপ্লেক্সের দরকার, সে কথা বলেছি। অনেক এমন আপনাদের সাথে যেগুলো আলোচনা করে, যেগুলো এসে আমাকে বলেন সর্বজনীন ভাবে যেটা তোলা দরকার সর্বজনীন ভাবে তুলি, ইন্ডিভিজুয়াল যেটা বলা যেখানে তোলার দরকার সেগুলো পৌঁছে যায়। যাক, আমার ভূমিকা একজন বিধায়কের ভূমিকা হচ্ছে আইনসভার মধ্যে গিয়ে জানানো, সেখানে চিৎকার করা। আমি চিৎকার করছি কি করছি না আপনারা জানতে পারছেন, এই জন্যই টিভি নাই, বিধানসভা টিভি নাই। তাহলে আপনাকে চিৎকার করতে হবে যে বিধানসভা টিভি চালাতে হবে। আমাদের বিধায়ক 294টা বিধায়ক বিধানসভায় গিয়ে ঘুমাচ্ছে না শুধু সই করে টাকাটা নিয়ে পালাচ্ছে, সেটাও দেখার দরকার নেই ভাই? দরকার আছে তো নাকি? সেটা নিয়ে আপনাদেরকে চিৎকার করতে হবে। তবে একটা কথা আমি আপনারা আমাকে ভরসা করতে পারেন যে আপনাদের মূল্যবান ভোট নিয়ে যেমন আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে আমি প্রতারিত করিনি, প্রতারণার শিকার আপনারা হননি, ঠিক সাথে সাথে আপনি আমাকে ভরসা রাখুন। আমি আপনাদের বলে যাচ্ছি একটু খোঁজ নেবেন, তৃণমূলের নেতাদেরকে খোঁজ নেবেন, এই চামচাগুলোকে নয়, যারা একটু পজিটিভ ভালো কথাবার্তা বলে, সমাজের কথা 2-4 জন মানুষ ভাবে, তৃণমূলে আছে অল্প, তাদেরকে জিজ্ঞাসা করবেন, হারা তোদের বিধায়ককে জিজ্ঞাসা করতো নওশাদ সিদ্দিকী বিধানসভায় ঢুকলে শাসক দল ট্রেজারি বেঞ্চ কি করে। আমি আপনাদের বলি, এই ক্যামেরা হচ্ছে তো ভুল হবে না, আমি যখন সাপ্লিমেন্টারি কোশ্চেন করি ও মন্ত্রীরা বুঝতে পেরে যায়, বুঝতে পেরেছেন? ওই মন্ত্রীরা বুঝতে পারে যে ভাঙড়ের বিধায়ক করছে, বাবু বসতে বলো ওদেরকে। যাক, আপনাদের বলবো, আপনাদেরকে কেউ মিসগাইড করলে মিসগাইডেড হবেন না তাদের দ্বারা। আর বিধায়কের তার নিজস্ব ক্ষমতাটা কি সেটা আপনাদেরকে জানতে হবে। একটা নিজস্ব ক্ষমতা আছে, সেটা হচ্ছে তা অর্ধেক। একটা বিধায়কের থেকে পঞ্চায়েতের প্রধানের ক্ষমতা বেশি, এই কাজ করার ক্ষমতা, জানেন তো? একটা বিধায়কের কাজ হচ্ছে বছরে 3 কোটি টাকা সে পাবে, সরি 5 বছরে 3 কোটি টাকা পাবে, 60 লাখ টাকা বছরে পাবে। 2011 সালের আগে পর্যন্ত 60 লাখ ছিল, 2011 থেকে 2022-23 পর্যন্ত 60 লাখ ছিল, ওটা বেড়ে এখন 70 লাখ হয়েছে। এই যে 10 লাখ বেড়েছে বছরে বিধায়করা খরচ করতে পারবে, সেটাও কিন্তু আপনাদের জন্য, ভাঙড়ের বিধায়কের জন্য। অন্য কোন বিধায়কের মুরদ হয়নি বিধানসভায় দাঁড়িয়ে বলা, আপনাদের বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে বলেছিল বলে তাও 10 লাখ বেড়েছে, এটা আপনাদের জন্য হয়েছে। কিন্তু ওই যে 70 লাখ টাকা, 1 টাকাও কিন্তু আমি হাতে খরচ করতে পারবো না। তাহলে আমি কিভাবে খরচ করবো? আমাকে অ্যাজ বিধায়ক ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে কাগজ জমা দিতে হয় যে নারায়ণপুর অঞ্চলে এই জায়গায় আমি লাইট পোস্ট একটা লাইট লাগাতে চাইছি, এই রাস্তাটা 300 ফুট আছে, এটা ঢালাই করতে চাইছি, ওখানে একটা পানীয় জলের জন্য কল করতে চাইছি, যেগুলো গাইডলাইন আছে, বিধায়ক এলাকা উন্নয়ন পরিকল্পনার একটা গাইডলাইন আছে, এই গাইডলাইনের মধ্যে আমি এই কাজ করতে চাইছি, সেইগুলো প্রস্তাব দিলে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার কনসার্ন আপনার অথরিটির মাধ্যমে কাজটা করবে। হাতে বিধায়কের 1 টাকাও আসে না। এগুলো আপনার এগুলো নতুন লাগছে না? শুনতে কি খারাপ লাগছে? আমার মনে হয় এগুলো একটু জেনে রাখা দরকার। ভুল বুঝাতে পারবে না। কাগে কান নিয়ে চলে গেছে, কাগের দিকে তাকাবার দরকার নেই, নিজের কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই। তাহলে বিধায়কের হাতে ক্ষমতা নেই নিজেই টাকা দিয়ে করে দেওয়ার। এই কাজগুলো আমি যার দিয়ে করাচ্ছিলাম আগে, তারা দেরি করেছে। এবার ওরা দেরি করি আবার কি বলছে, বিধায়ক নাকি 4 বছরে কি করেছে জবাব দাও। আর আমি আপনাদেরকে কি বলে এসেছি, আমার 5 বছর সময় শেষ হওয়ার সাথে সাথে অথবা 5 বছর সময় শেষ হওয়ার পূর্বেই আমি ভাঙড় বিধানসভায় কি কি করেছি লিখে খামে ভরে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেবো, সেই দায়িত্ব আমি তুলে নিয়েছি। তারা এত চিন্তা করছে কেন ওরা? 1 নম্বর, যদি না প্রত্যেকের বাড়ি পৌঁছাতে পারি, তার পরিবর্তে বুতে বুতে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেব যে 5 বছরে নওশাদ সিদ্দিকী বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের টাকা, পরিকল্পনার টাকা থেকে কি কি খরচ করেছে। অসুবিধা তখন আর থাকবে কি? দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। কিন্তু এদের আর তো মানে কি বলে ধৈর্য রাখতে পারছে না নটোরিয়াস ক্রিমিনাল গুলো। ও জানছে যতই কুৎসা করি, যতই মিথ্যাচার করি, মানুষ তো আইএসএফ এর পক্ষ থেকে নওশাদ সিদ্দিকীর পাশ থেকে সরাতে পারছে না। এটা তো একটা বুথের লোক, বুথেও একটা পাড়ার লোক। এই পাড়ায় এই লোক জড়ো করতে গেলে ওনাদেরকে 2টো করে 1টা করে বিরিয়ানির প্যাকেট আর 300 টাকা রোজ দিতে হয়, তাই না? আর আমাদের বলতে পারবে কি?
এস ডিফারেন্ট এটা, ওই জন্য ওরা আমার নামে যতটা পারছে কুৎসা ছড়াচ্ছে। তা আপনারা দিনের আলোর মতো পরিষ্কার যে নওশাদ সিদ্দিকী যে জায়গায় পৌঁছেছে, একটা নয় দুটো মিনিস্ট্রি পেয়ে যাবে যদি আমি কালকে দল চেঞ্জ করে নিই। কিন্তু আমি আপনাদের সাথে বেইমানি করেছি কি? যদি আমি মিনিস্ট্রি ঠকরে দিতে পারি তাহলে আপনাদের হয়ে আমি লড়াই করব না, আপনাদের ল্যাডের টাকা খরচ করতে পারছি না বলে। দেখুন কিছু জিনিস প্রকাশ করতে নাই, শত্রু পক্ষকে যদি সব আমি জানিয়ে দিই তাহলে আমার সেই জায়গাগুলোকে আটকাবে। কেন এত আমার কনফিডেন্স? কেন আমার এত কনফিডেন্স যে আমি 5 বছর শেষ হওয়ার সাথে সাথে ওই 3 থেকে 3.5 কোটি টাকা কোথায় কোথায় খরচ করছি সেটা বলে দেবো। নিশ্চিতভাবে তো কিছু আমার প্রতি, আমার নিজের প্রতি কনফিডেন্স আছে বলেই তো বলছি। এটাও আজকে বলে যাচ্ছি, আপনি মায়েদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, 5 বছর শেষ হওয়ার সাথে সাথে যদি মনে হয় যে এমএলএ ল্যাডের টাকাটা সব খরচ করতে পারেনি, যে টাকা বাকি থাকবে সেই ক্যাশ টাকা এখানকার মানুষের জন্য আমি উৎসর্গ করে যাব, আমার বাড়ি থেকে নিয়ে এসে দিয়ে দেবো। অর্থাৎ 3 কোটি এখন বেড়ে 3.5 কোটি হচ্ছে। ধরুন আমি 1 কোটি খরচ করলাম, তাহলে 2.5 কোটি তো বাকি গেল। আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছে ওই 2.5 কোটি টাকা সরকার না দিলেও আমি আমার ঘর থেকে নিয়ে এসে আপনাদেরকে দিয়ে যাবো ভাঙড়ের মানুষকে। এটা আমি এই বলেছি, কালকে চর্চা হবে। চর্চা করার তো কিছু জিনিসও দিতে হবে। কিছু মানুষ তো এই চর্চা করে তাদের সংসার চলছে। উনি তো মাইনে দিয়ে কিছু মানুষকে রেখেছে যে নওশাদের নামে মিথ্যা কুৎসা কর। যদি কুৎসা করার একটু কুলু না পাই তাহলে তো সংসার চলবে কি করে? দেখ ভাই, ভরসা করবেন। এই ভরসাটা যখন আছে যে ভাইজান আমাদের ভোট বিক্রি করেনি, আমাদের সাথে বেইমানি করেনি, তাহলে নিশ্চিত হবে মনে রাখবেন আপনাদের ভাই পীরজাদা আব্বাস সিদ্দিকীর আমি ছোট ভাই। আমি যদি ভুল পথে চলি, উনি দেখেছেন তো কাউকে সত্যের তলোয়ার চালাই, কার গর্দান পড়বে ওনার সামনে উনি দাঁড়ায় দেখে দেখে মনে হয় কি দেখেন ওষুধ এমন দিয়ে গেছে। কদিন আগে এসেছিল এক ওষুধে, দেখছেন তো পাগলা হয়ে গেছে। তো উনি ওনার ছোট ভাইকেও ছাড়বে না যদি ভুল পথে চলে, এটা আমি আপনাদের বলতে পারি। যাক বন্ধুগণ, আমি আপনাদের বলি ফিরে আসি। এসআইআর নিয়ে আপনাদেরকে আজকে একটু কথা বলবো, শুনবেন তো নাকি? এসআইআর করে নাকি আপনাদের ভোটার অধিকার কেড়ে নেবে বলেছে শুভেন্দু অধিকারী, আর দিদিমণি বলেছে, তার দলেরা বলেছে এসআইআর হতে দেব না। এটা কি সত্যি কথা? দুজনই অসত্য কথা বলছে। তৃণমূল অসত্য কথা বলছে, বিজেপি অসত্য কথা বলছে। প্রথম বিজেপির অসত্য কথাটাকে একটু আমি আগে করে দিই। শুভেন্দু অধিকারী কি বলছে যে পশ্চিমবাংলায় নাকি 1.5 কোটি রোহিঙ্গা আছে। এটা কি সত্যি মেনে নেওয়া যায়? আমাদের তথ্য বাদ দেন, আমার কথা বাদ দেন। শুভেন্দু অধিকারীর বস অমিত শাহ, শুভেন্দু অধিকারীর বস নরেন্দ্র দামোদর দাস মোদী, শুভেন্দু অধিকারীদের বস দিল্লি। ভারত সরকার সুপ্রিম কোর্টে একটা মামলার পরিপ্রেক্ষিতে একটা এফিডেভিট জমা করেছে সুপ্রিম কোর্টে। সেই এফিডেভিটে বলছে সারা ভারতবর্ষে 40,000-এর একটু অধিক রোহিঙ্গা আছে, অর্থাৎ 41,000-ও কিন্তু রোহিঙ্গা নাই। 41,000-ও রোহিঙ্গা নাই, 40,000-এর একটু অধিক রোহিঙ্গা আছে। একটু ঠান্ডা মাথায় এটা শুনবেন। সারা ভারতবর্ষে রোহিঙ্গার সংখ্যা কত? 40,000-এর একটু বেশি। তার মধ্যে সব থেকে বেশি নাকি আছে যে রাজ্যগুলো, তার মধ্যে কাশ্মীর, দিল্লি, হরিয়ানা, অসম, ওয়েস্ট বেঙ্গল। আমি যদি 41,000 রোহিঙ্গা ধরি সারা ভারতবর্ষে আছে, 41,000 নয়, 40,000-এর একটু বেশি। 41,000 যদি ধরি, 50-তে 40, তাহলে 8,250 করে রাজ্য ভিত্তিক পড়বে যদি 5টা রাজ্যে সব থেকে বেশি থাকে। আর শুভেন্দু অধিকারী কত বলছেন? 1.5 কোটি। তাহলে শুভেন্দু অধিকারী সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে? বলুন, একটু জোরে বলুন। এই মিথ্যে কথা বলার জন্য মমতা ব্যানার্জির উচিত কি ছিল? ওই নটোরিয়াস ক্রিমিনালদের কি উচিত ছিল? যে পশ্চিমবাংলার মধ্যে বিভ্রান্ত তৈরি হচ্ছে, পশ্চিমবাংলা ধর্মপ্রাণ মুসলমানদেরকে বকলমে রোহিঙ্গা বলছে, মুসলিম বিরোধী সরকার, ওই নটোরিয়াস ক্রিমিনালদের সরকারদের কাজ কি? ওর সরকার তো ওর কাজ কি ছিল? যে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে মামলা করে ঘাড় ধরে শুভেন্দুকে জেলের মধ্যে রাখা, সেটা রেখেছে। এদিকে শুভেন্দু অধিকারী বলে বেড়াচ্ছে নাকি 1.5 কোটি রোহিঙ্গা আছে, কিন্তু তথ্য কি বলছে? সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি, অর্থাৎ খুব বেশি হলে 41,000। কিন্তু এই মিথ্যা কথা বলার জন্য, রাজ্যের মানুষকে দেখে দেওয়ার জন্য, আপনাকে আমাকে বকলমে রোহিঙ্গা বলার জন্য, তাহলে রাজ্য সরকার শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখতে পারছে কি? উল্টো দিকে কি হচ্ছে? মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকার, ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চাইছে কেন্দ্রের
জ্যোতি বাবু বড় বলেছে যাদেরকে কেন্দ্রের সরকার, তার বিরুদ্ধে যখন আমরা রাস্তায় নেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করছি, আমাদেরকে ধরে জেলের মধ্যে রাখছে। তাহলে বিজেপিকে কে সহযোগিতা করছে ভাই? এই বলুন একটু। হ্যাঁ, রাজ্য সরকার, মমতা ব্যানার্জি, এই নটোরিয়াস ক্রিমিনাল গুলো একটু সজাগ থাকতে হবে। যখন আপনাকে রোহিঙ্গা বলছে, ঘুষপেটিয়া বলছে, বাংলাদেশি বলছে, মাইলবাড়ির মানুষ বলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না, আর আপনার মসজিদের জায়গা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, আপনার পূর্বপুরুষ যে কবরস্থানে শুয়ে আছে সেটা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, আপনার মক্তবের জায়গা, আপনার ঈদগাহ জায়গা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, তখন যখন বিজেপির বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি, তখন আপনাকে আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে রাখছে। জানেন আমার নামে এই ওয়াকফ নিয়ে কটা মামলা হয়েছে? 6টা মামলা হয়েছে আমার নামে। ভাঙড়ে 5টা মামলা দিয়েছে, আমাদের হাজার ছেলেদের নামে মিথ্যা মামলা, আর কলকাতা ওই দিন একদিন অ্যারেস্ট করে একটা মামলা দিল। 6টা মামলা দিয়েছে। ভাবতে পেরেছেন? দরকার ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করা, তার পরিবর্তে নওশাদ সিদ্দিকীর নামে মামলা করছে। মানে বুঝতে পারছেন বিজেপিকে কে সুযোগ দিচ্ছে? তাহলে একটা জিনিস প্রমাণ হলো যে শুভেন্দু অধিকারীরা মিথ্যা কথা বলছে, 1.5 কোটি রোহিঙ্গার গল্প শোনাচ্ছে। ওদের সরকার সুপ্রিম কোর্টকে বলছে সারা ভারতবর্ষে কত রোহিঙ্গা আছে? 41,000-এর কম, 40,000 একটু বেশি। একটা মিথ্যে কথা প্রমাণ হলো। দ্বিতীয় মিথ্যে কথা, এই মমতা ব্যানার্জির সরকার সাপে কামড়াচ্ছার ওজা হয়ে ঝাড়ছে। আপনাকে গল্প দিচ্ছে এসআইআর হতে দেব না, হতে দেব না, হতে দেব না। আর আমরা যখন বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, এই তৃণমূলের কিছু লোক ছেড়ে রেখেছে, কিছু মাইনে দিয়ে লোক রাখা আছে, আমাদের বিরুদ্ধে গালাগালি তারা করাচ্ছে। কিন্তু আপনি বলুন, একটা উদাহরণ দিচ্ছি, এটা আমরেশ্বর কোনপাড়া, আমরেশ্বর মোল্লাপাড়াতে এখন খবর এসেছে, নয় খবর আসছে বাঘ এসেছে, এইখানে একটা বাঘ এসে গেছে, বাঘ এসে গেছে। আর তৃণমূল বলছে বাঘ এসে গেছে, চল ঘরে ঢুকে যা, ঘরে যে দরজা দিয়ে দে। আর বিজেপি বলছে আমি বাঘ নিয়ে এসেছি মোল্লাপাড়ার মা বাপেদেরকে খাওয়ানোর জন্য। শুভেন্দু অধিকারী বলছে এসআইআর করে 1.5 কোটি রোহিঙ্গার নাম বাদ পড়বে, খাবে। আর তৃণমূল কি বলছে? এসআইআর হতে দেব না। তৃণমূল কি বলছে? এসআইআর হতে দেব না। ভালো কথা, শুনতে ভালো লাগছে, ঠান্ডা মাথায় শুনবে। বাবুর একটু ঠান্ডা মাথায় শুনবেন আমি কিটা বলছি, কোনটা কি বোঝাতে চাইছি। বাঘ এসে গেছে, আপনি আমি ঘরে যে ঢুকে গেলাম, দরজা দিয়ে বসে থাকলাম। কতদিন দরজা দিয়ে বসে থাকবেন বাবু বলে? কতদিন দরজা দিয়ে বসে থাকবেন? না খেতে পেতে ঘর থেকে বাইরে বাড়লে তো বাঘ খেয়ে নেবে বলছে, আপনাকে ভয় দেখিয়ে দিয়েছে, আপনি যে দরজা দিয়ে দিয়েছেন। বাঘ কি ভেড়া সেটাও দেখেননি কিন্তু আপনি, বলে এড়ে কি বেড়ে দেখতে হয় সেটাও দেখেননি। বাঘ এসছে কি শিয়াল এসছে দেখেননি, বলেছে বাঘ এসছে, ঢুকে যে দরজা দিয়ে দিয়েছে। তাও আমি বলছি বাঘই এসছে। দরজা দিয়ে দিলে কি সমাধান হবে? একে তৃণমূল বলছে তোরা ঢুকে যা, আমি দেখছি। তাহলে তৃণমূলের কাজ কি বাঘটাকে ভরে খাঁচার মধ্যে ভরে দেওয়া? ভরে তৃণমূলের উচিত কি বাঘকে ধরে খাঁচাই ভরে দাও? তা না করে আমাকে শুধু বলছে ঘরে ঢুকে দাও, বেরোবি না, বাঘ খেয়ে নেবে, আর বাঘকে ছেড়ে রেখে দিয়েছে। এবার আপনি বলেন কদিন ঘরের মধ্যে ঢুকে বসে থাকবে? পিচ্ছা পায়খানা খাওয়া দাওয়া সব ঘরের মধ্যে করতে হবে, বেরোলে তো বাঘ খেয়ে নেবে। কদিন হবে? কাজে না বেরোলে কোথায় যাবে? সংসার চলবে তো? একদিন যদি কাজ বন্ধ করে দেন বলেন, তাহলে এবার কি হবে? আমরা কি দেখছি? তৃণমূল বাঘটাকে ধরে খাঁচাই ভরলো না, উল্টে আমাদেরকে ভয় দেখাচ্ছে। উল্টে বাঘ যাতে এখানে এসে বেশি করে থাকতে পারে, বাঘকে না কেউ আটকায়, বাঘকে না কেউ খাঁচাই ভরতে পারে নওশাদদের মতো কারা, ওই জন্য উল্টে বাঘকে প্রোটেকশন দেওয়ার জন্য উনি উনার লোককে আবার মানে কি বনকর্মী ছেড়ে রেখে দিয়েছে। কথাটা মাথায় আসছে কি? বোঝার চেষ্টা করব। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিম বাংলা সরকারের চিফ সেক্রেটারিকে মেসেজ করলো, নবান্নকে মেসেজ দিল যে পশ্চিম বাংলায় আমি এসআইআর করব, মানে পশ্চিম বাংলায় আমি বাঘ নিয়ে আসবো। আমি বাঘের উদাহরণ দিচ্ছি, বুঝতে পারছেন তো? বোঝানোর জন্য পশ্চিম বাংলায় বাঘ নিয়ে আসবো। এইদিকে মমতা ব্যানার্জির দলের লোকেরা বলছে পশ্চিম বাংলায় বাঘ ঢুকতে দেব না, অর্থাৎ পশ্চিম বাংলায় এসআইআর হতে দেব না। ইলেকশন কমিশন জানে পশ্চিম বাংলায় যদি বাঘ দেখিয়ে ভয় দেখানো যায়, এটা বলছি বলে আমার নামে কেস হবে কি বলতে পারবো না, তবে কেস খেতে আমি রাজি আছি। আমার ভাইদের আজকে আমি ভয় ভাঙাবো, এখানকার ভাইদের আমি কেস খেতে রাজি আছি, ভয়টা ভাঙবেন মায়েরা। তো ইলেকশন কমিশন দেখছে কলকাতায় যদি বাঘ আমি ছাড়ি, পশ্চিমবঙ্গে যদি বাঘ আমি ছাড়ি, তার জন্য বেশ কিছু আমার লোক লাগবে, যেটা ইলেকশন কমিশনের নিজস্ব লোক নয়, রাজ্য সরকারকে লোক দিতে হবে। সেজন্য ইলেকশন কমিশন চিঠি পাঠালো নবান্নকে যে পশ্চিম বাংলায় আমি এসআইআর করব, আমাকে অফিসার দেওয়া হোক। তড়িঘড়ি
তড়িঘড়ি পশ্চিমবাংলা সরকারের চিফ সেক্রেটারি সমস্ত রাজ্যে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএমদের সাথে মিটিং এ বসে গেলেন অনলাইনে ভার্চুয়ালি, যে এই এসআইআর করতে গেলে যে অফিসার লাগবে জেলা লেভেলে বা তার নিচের লেভেলে কত আছে। মিটিং এ দেখলো 600 শূন্য পদ, মানে 600 অফিসার এখনো লাগবে, যা অফিসার আছে আরো 600 অফিসার দিলে তাহলে সারা পশ্চিমবাংলা জুড়ে এসআইআর করা যাবে। তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে চিফ সেক্রেটারি তিনি নির্দেশ দিলেন দ্রুততার সাথে যুদ্ধকালীন তৎপরতায় 600 অফিসার নিয়োগ করা হোক। কিন্তু এই গল্প কি শুনিয়েছে, বাঘ আসবে তোরা ঘরে ঢুকে যা, বাঘকে আমি খাঁচাই ভরবো, আসতে দেব না। কিন্তু দেখুন কি করছে, এসআইআর করতে দেব না বলে গল্প শুনিয়েছে, এসআইআর করতে দেব না বলে চিৎকার চেঁচামেচি করেছে, মিটিং থেকে এসআইআর এর বিরোধিতা করেছে। কিন্তু যাতে পশ্চিমবাংলায় দ্রুততার সাথে এসআইআর হয়, 600 অফিসার নেই তো কি হয়েছে, তাড়াতাড়ি 600 অফিসার জোগাড় করো, পশ্চিমবাংলায় এসআইআর করো। তাহলে যে সাপ হয়ে কামড়ালো সেই ওজা হয়ে ঝাড়ছে না? সতর্ক এদের কাছ থেকে থাকতে হবে না? শুধু তাই নয়, এই আপনাদের এই বুথের নাম্বার কত? 226 নম্বর বুথের অফিসার রেডি হয়ে গেছে এসআইআর করার জন্য। আমি বলে দিয়ে যাচ্ছি, তাহলে কোথায় যাবেন? পালিয়ে বেরোতে পারবেন? বাঘ এসে গেছে 226 নম্বর বুথে, বাঘ এসে গিয়েছে। মমতা ব্যানার্জি বাঘ রেডি করে দিয়েছে আপনাকে খাওয়ানোর জন্য। এবার বলেন বলেন যাবেন কোথায়? বলেন যাবেন কোথায়? মায়েরা বলো যাবে কোথায়? বাঘ এসে গেছে, বলো বাপেরা যাবে কোথায়? আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে রেকর্ড হচ্ছে, একটা ভিডিও দিল্লির আইবি রেকর্ড করছে, আর একটা ভিডিও রাজ্যের আইবি রেকর্ড করছে। কার মাধ্যম দিয়ে কোথায় যাবে বলতে পারবো না আমি, ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে। আমার বক্তব্য দিল্লিতেও যাবে, কালীঘাটেও যাবে, বুঝতে পারছেন? তো আমি যদি ভুল বলি আমাকে ছেড়ে দেবে? কেউ রেকর্ডের মধ্যে করছে, সে পাঠাবে ভিডিও, ঠিক আমি জানি, মানে আমি তাকে চিনতে পারছি না, কিন্তু যাবে ভিডিও আমি কনফার্ম। এই বাচ্চার হাত দিয়ে হয়তো করাচ্ছে, বোঝানোর জন্য বলছি আমি। মাথায় টুপি দিয়ে বসে করাতে পারে, আমার ভালোবাসা লোক সেজে, যাকে ওই নিয়ে আমি ভয় খাই না। আমি অসাংবিধানিক, অনৈতিক, অগণতান্ত্রিক, অসংসদীয় কথা বলি না, সুতরাং আমি কিছু পরোয়া আমি করি না ওদেরকে। তাহলে বাঘটা আপনার বুথে এসে গেছে, বাবু বলেন কি করবেন? ঘরে আমি এবার বক্তব্য, ঘরে যে দরজা দিয়ে ঘরে বসে থাকবেন না বাঘকে ধরে খাঁচাই ভরবো, তার জন্য প্রস্তুতি নেবেন? বলুন বলুন। আমার যদি যুক্তি নেন তাহলে আমি বলবো এখন আমাদের প্রস্তুতি নিতে হবে, বাঘকে ধরে খাঁচাই ভরতে হবে। ঘরের মধ্যে ঢুকে বসে থাকলে এই বিজেপি তৃণমূল বলে আপনাকে খাওয়ানোর অপচেষ্টা চালাবে। আমাদের বেরিয়ে আসতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজর রাখতে হবে। যেই অফিসার আমাদের বুথে দাঁড়িয়ে এসআইআর করবে, সঠিক নাম যদি কেউ কেটে দেয় তার বিরুদ্ধে আইনত লড়াই চলবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই আমরা করব। আমাদেরকে কি করতে হবে? সজাগ থাকতে হবে। বুথ লেভেল অফিসার আসবে, নাম নোট করবে, ভালো কথা। এবার আপনাদের বলি, এসআইআর এর কিছু পদ্ধতিগত ত্রুটি আছে, সুপ্রিম কোর্ট দাবড়ে দিয়েছে। এবার আপনাদের বলি, এসআইআর নিয়ে ভয় আতঙ্কিত না হওয়ার কথা বলছি আমি। কেন? কদিন আগে দেখেছেন খবরে বেরিয়েছিল এসআইআর হয়ে আতঙ্কিত হয়ে মারা গেল। এসআইআর নিয়ে দেখেছেন তো? তাহলে যে গেল তো তার গেল তো। আমাদের বক্তব্য আতঙ্কিত হবেন না। এবার নামগুলো সিস্টেমেটিক। এর আগে না 13 বার এই ধরনের এসআইআর হয়েছে। মা শুনে রাখুন, 13 বার হয়েছে। বাপের বয়সী যারা আছে 2002 সালে হয়েছে এসআইআর। 28 লক্ষ নাম ওয়েস্ট বেঙ্গলে বাদ পড়েছিল। তখন কেউ হইয়াই হয়েছিল? এই বাপের বয়স মুরব্বী বলেন, হইয়াই হয়েছিল? কেউ জানেন? হয়ে গেছে। 13 বার হয়েছে ভারতবর্ষে এসআইআর। 2002-এ 28 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। কাদের নাম বাদ পড়বে একটু জেনে রাখুন। আচ্ছা, এইখানে একজন বাড়ি, এখানে বাড়ি, পাশের বিধানসভা কি ক্যানিং পূর্ব? তো ক্যানিং পূর্বর মেয়েকে আমরা বৌমা হিসাবে নিয়ে আসিনি? আছে তো? আছে তো ভাই? আছে। রাজারহাটের মেয়েকে আমরা বৌমা হিসাবে নিই। কসবা বিধানসভার মেয়ে আমাদের বৌমা হিসাবে আছে না? আবার আমাদের মেয়ে ওদের বৌমা হিসাবে গায়নি? আছে তো এরকম? এবার এখানে বোঝানোর জন্য বলছি, আমাদের এখানকার মেয়ে 19 বছর 20 বছর বয়সে আমরা বিয়ে দিয়েছি কোথায়? ক্যানিং পূর্বের কোন একটি ছেলের সাথে। এখানে ভোটার লিস্টে তার নাম ছিল, ওখানে বিয়ে হয়েছে, ওখানে ভোটার লিস্টে তার নাম উঠবে। তাহলে এখানে একটা কাটা যাবে, ওখানে একটা নাম উঠবে তো?
এটাতে কেউ যদি বলা হয় অন্যায় করেছে, এটা বলা ভুল হবে না? ভুল হবে তো। আবার ক্যানিং পূর্বের একটা মেয়েকে আমরা বৌমা করে আমাদের ভাঙড়ে নিয়ে এসেছি, তাহলে ও ওখানে ভোট দিত, এবার আমাদের বৌমাটা এখন আমাদের মেয়ে হয়ে গেছে। আমাদের মেয়েটা যে ওদের মেয়ে হয়েছে, ওদের মেয়েটা এসে আমাদের মেয়ে হচ্ছে। তাহলে এখানে আমাদের বৌমা অর্থাৎ আমাদের মেয়ের এখানে ভোটার লিস্টে নাম উঠবে, ওই ভোটার লিস্টে নামটা কাটা যাবে। এটা তো নিয়ম। ভারতবর্ষে একটাই ভোটাধিকার, একজন একটাই জায়গায় ভোট দিতে পারবে। তো এই যে দুজনের, একজনের 3 জায়গায় 4 জায়গায় ভোটার লিস্টে নাম আছে, সেগুলো তো কাটা পড়বে বাবু। এতে অসুবিধা কোথায়? আচ্ছা, আর একটা কথা আপনাদের বলি, আপনার এখানে বাড়ি ছিল, আপনি এখানে বাড়ি ছেড়ে এখানে আছে পুরাতন বাড়ি, সাপুরজিতে গিয়ে বাড়ি করেছেন, ওখানে ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন। 2 জায়গায় ভোটার কার্ড কেন হবে? হয় আপনার ওখানে রাখতে হবে, নালে এখানে বাতিল হবে। বুঝতে পারছেন? একটা তো নাম বাতিল যাবে, এতে অসুবিধা কোথায়? এবার বলবো, আপনাদের খোঁজ নিয়ে দেখবেন, কারো দাদু কারো আব্বা ঠিক ভোটের সময় কবর থেকে উঠে ভোটটা দেয়, শ্মশান থেকে এসে ভোটটা দেয়, আবার শ্মশানে কবরে চলে যায়। আমরা মুসলিম সমাজে যারা মানুষ একটা প্রচলিত কথা বলি, কি বলতো, যে কবরে গিয়ে শান্তির ঘুম ঘুমাবো, এটা বলি না? অনেকে রাগেও বলে, অনেকে একটু হাসি ছলে বলে, হয়তো একটু ঘুমাচ্ছে, একটু শান্তির ঘুম ঘুমোতে দিবি না, তখন কি বলে, যা কবরে গিয়ে শান্তির ঘুম ঘুমাবি। ঠিক আছে, আমি এটা ফতোয়া ফালাই যে আসছি নি, আমার ফতোয়া দিবার জন্য রেডি। 2 ক্লাস পড়লে নাকি মৌলানা হয়ে যেত, ও বলছে ফতোয়া দিয়ে দেবো। এটা 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 পলিটিক্যাল স্টেজ বলে, রাজনীতির স্টেজ বলে আমি বলতে পারছি না। আমি শুধু একটু এটা হিংস দিয়ে যাচ্ছি, যেসব মুফতি মাওলানা গুলো এখন ফতোয়া দিচ্ছে। হযরত ওমর ফারুক হুজুরের জীবনীটা একবার পড়তে বলবো। তার সময় একটা ঘরে পরিচারিকার কাজ করতে একটি ছেলে ফতোয়া দিয়েছিল, তার কি সাজা দিয়েছিল সেটা বলতে হবে। মানে যে মুফতি নয়, 2 ক্লাস পড়লে মাওলানা, বুঝে 2 ক্লাস পড়লে মাওলানা হয়ে যেত। 16 বছর মাদ্রাসায় পড়ার পরে সে ফতোয়া দিতে বুঝে শুনে ফতোয়া দেয়, ও বেটা বলছে 2 ক্লাস পড়লে মাওলানা হয়ে যেত। ওই রকম হতো জালি মাওলানা। ছোট হুজুর পীর রহমাতুল্লাহ ভাষায় কপাল ফাটা মৌলবি, ওই হতো ওই রকম। যাক, কি বলতে যাচ্ছিলাম? ও এবার যার বাপ যার দাদু মারা গেছে, 5 বছর 7 বছর হয়ে গেছে, ভোটার লিস্ট থেকে নাম কাটা যায় না, তাদেরটা কাটতে হবে তো। মরা মানুষ কি ভোট দিতে পারে? 18 বছরের নিচের মানুষ যেমন ভোট দিতে পারবে না, মরা মানুষও তেমন ভোট দিতে পারে না। হ্যাঁ, এইবার ওই নামগুলো কাটা যাবে। আপনি বলুন না, কেন কষ্ট করে আসবো বলতো, কবর থেকে শ্মশান থেকে এসে ভোটটা দিলে চলে যাবে? এত বড় স্বার্থপর আমার দাদুগুলো, যারা ভোট দেয়, যাদের দাদুগুলো এত বড় স্বার্থপর, আসলো ভোট দিলে চলে গেল, আমাদের সাথে একবার দেখা করলো নি। আমার নাতিপুতা, এই বাবু কেমন আছিস ভাই, ভালো আছিস বলা দরকার ছিল। কি গো মুরব্বি? আরে ছেলেদের উপর রাগ থাকতে পারে, দাদুদের উপর রাগ আছে? এই নাতি পুতাদের উপর দাদুরা কোনদিন রাগ করে থাকতে পারে? সবার উপর রাগ করে থাকবে, ঘরের স্ত্রী ছেলে বৌমা রাগ করে থাকবে, কিন্তু নাতি পুতাদের উপরে দাদুরা রাগ করে থাকতে পারবে না। লাঠি, দাদুদের লাঠি হচ্ছে নাতি পুতারা। তো অন্তত এদেরকে এসে বললো, বাবু ভালো আছিস, আমি ভোট দিতে এসেছি রে, তোর মা বাবাকে বলে দিবি, আবার যে কবরে যা, শ্মশানে যা। শুধু আসে ভোট দেয় চলে যায়। তা ইলেকশন কমিশন এটাকে বন্ধ করছে, যে তুমি কবরে একটু শান্তির সাথে থাকো, শ্মশানেও তুমি থাকো, তোমাকে আর ভোট দিতে হবে না, তোমার নামটা কাটা যাবে। এটা অসুবিধা কোথায়? কাদের অসুবিধা হবে? কারা চিল্লাচ্ছে? যারা ওই দাদুদের ভোটগুলোকে চুরি করে, যারা 2 জায়গায় ভোট আছে, তারা 2 জায়গায় ভোট থাকে, 3 জায়গায় ভোট আছে, তাদের নামের ভোট থেকে যারা ওই ভোট বেরিয়ে নেয়, তারা আজকে ছাপ্পা করে, যারা তারা আজকে চিন্তিত হচ্ছে, আমরা একটু চিন্তিত হয়নি। হ্যাঁ, আর একটা বিষয় আছে যেটা বদমাইশি বিহারে করেছে, ওই জন্য আমরা কি বলছি, আমরা বাক্যে ধরে খাঁচাই করব। কি বদমাইশি করেছে? আমাদের পাড়ার রাম কাকা, আমাদের পাড়ার রহিম চাচা, আমাদের পাড়ায় ফাতেমা মা, আমাদের পাড়ায় সরস্বতী মায়ের নামকে ডি ভোটার বানিয়ে দিয়েছে, ডাউটফুল ভোটার। সব আছে বুঝে ডাউটফুল ভোটার। এটা আমরা ছেড়ে কথা বলবো না। ওই জন্য কি বললাম, যে এই 200 কত নম্বর বুথ বললে, 226 নম্বর বুথে একটা অফিসার তো এটা ঘুরে দেখবে, সেই অফিসারের নাম ঠিকানা, কোন জায়গায় চাকরি করে, আমাদেরকে খোঁজ রাখতে হবে। ছাড়বো না আমরা, একদম ছাড়বো না। যেমন ইলেকশন কমিশনকে, অফিসারকে সহযোগিতা করব, যে ওর বাপ মারা গেছে 5 বছর আগে, ওর নামটা কাটা হোক, আমার দাদু মারা গেছে 10 বছর আগে, নামটা কাটা হোক। এই সহযোগিতা যেমন করব, তেমন ভাবে অফিসারের কাছ থেকে আমরা কাজ
কাজ বুঝে নেবো। আমার পাড়ার রাম কাকার নামকে যদি ডিভোটার বানিয়ে দেয়, আমার পাড়ার রহিম চাচার নামে যদি ডিভোটার বানিয়ে দেয়, আমার পাড়ার ফাতেমা মায়ের নামে যদি ডিভোটার বানিয়ে দেয়, আমার পাড়ার সরস্বতী মায়ের নামের ভাগে যদি ডিভোটার বানিয়ে দেয়, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ওই অফিসারের নামে নওশাদ সিদ্দিকী আপনাদের বিধায়ক মামলা করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে আন্দোলন সংগঠিত করবে। অসুবিধা ভয় পাচ্ছেন নাকি? আমাদেরকে কি করতে হবে? নজর রাখতে হবে। আমরা প্রতিটা বুথে বুথে আইএসএফ এর পক্ষ থেকে বুথ লেভেল এজেন্ট তৈরি করছি। যেমন সরকার বুথ লেভেল অফিসার দিচ্ছে, আমরা বুথ লেভেল এজেন্ট তৈরি করছি। আমরাও নজর রাখবো, আমরাও দেখবো অফিসার কার নাম কাটছে, কার নাম ঢুকাচ্ছে। ভুল নাম ঢুকালে আটকাবো, ভুল নাম কাটলে আটকাবো। তাই তো কি হবে? তো আমরা কি চাইবো অস্বচ্ছ লিস্ট হোক, ভোটার লিস্ট স্বচ্ছতা আসুক? সবাই তো চাই। কিন্তু আমাকে বলা, এতটা বললাম, এবার বলার হচ্ছে, এবারে শেষে আসি। তো গল্প শুনিয়েছিল এসআইআর হতে দেবো না বলে, তারাই আজকে এসআইআর করার জন্য অফিসার দিচ্ছে। তাহলে দ্বিচারিতা কে করলো? নওশাদ সিদ্দিকী না মমতা ব্যানার্জি সরকার? একটু জোরে বলে। দ্বিচারিতা ওরা করছে, প্রতিটা ক্ষেত্রে আপনাদেরকে এরকম মিসগাইড করছে ওরা। তাই সজাগ সতর্ক থাকতে হবে। এরা বাঁচার জন্য হয়তো আপনাকেও বলি দিতে পারে। তাই আপনাদের বলবো, এদের হাতের যদি তাস হয়ে আপনি থাকেন, আপনাকে এরা বলি দিয়ে দেবে বাঁচার জন্য। তাই এদের হাতের তাস হতে হবে না। আমার ভোট আমার অধিকার, আমার ভোট আমি দেবো, আমি চোখ কান খুলে দেবো, এটা আপনাদের থাকতে হবে। আমি অনুরোধ করছি মায়েদেরকে, বয়স্ক বাপেদেরকে, আপনারা চিন্তিত হবেন না। আপনাদের ছোট ভাই তো আছে নাকি? এটা ভরসা করেন তো মায়েরা? এই ভরসাটা করেন তো নাকি? বাপেরা এই ভরসাটা করেন তো? আমি তো আছি। সবাই ফেল হয়ে যাওয়ার পরে তো আমি আছি। আর আমি যদি ফেল হয়ে যাই, কি আছে এটা বলুন, শুনতে ভালো লাগবে। হ্যাঁ বলুন, একটু জোরে বলুন। কি আছে? বড় ভাই জান আছে। একদম আশা করছি বড় ভাই জান যেতে হবে না, এই অবধি সব সামনে নেবে। আপনারা সাথে থাকলে সব সামনে নেব। সুতরাং আতঙ্কিত হওয়ার জায়গা নাই। বাঘ এসেছে পাড়াতে, বাঘকে আমরাই খাঁচাই ভরবো। অন্যজনের আশায় আমরা ৭৫ বছর ছিলাম। অন্যজন বলেছে শুধু তোরা হয়ে আমি কাজ করে দেবো, আমাদেরকে বঞ্চিত করেছে, আমার অধিকার কেড়ে নিয়েছে। কখনো ওবিসি ওবিসি বিন নামে নাটক করে অধিকার কেড়েছে, কখনো ওয়াকফ আইনে আমি আছি দেখে নেবো কোনো অসুবিধা নাই বলে অধিকার কেড়েছে, কখনো এনআরসি সিএ হবে বলে অধিকার কেড়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমাদের অধিকারকে কেড়ে নিয়েছে। আর হতে দেওয়া যাবে না। আমার অধিকার আমাকে বুঝে নিতে হবে। আমার এসআইআর হবে, আমি বুঝে নেব। আমার কাগজ আছে, আমার দলিল আছে, আমার পর্চা আছে, আমার 2002 ভোটার লিস্টে নাম আছে, আমার আধার কার্ড আছে, আমার কাগজপত্র আছে। আমি অফিসারের সাথে বুঝে নেব, আমার পাড়া বুঝে নেবে, আমার বুথ লেভেল এজেন্ট বুঝে নেবে। বুথ লেভেল অফিসার যদি ভুল করে, আমার পাড়ার মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় গড়ে তুলবে। কারো দরকার নেই দয়া, কারো দরকার নেই সহযোগিতা। আমি আমার করে নেবো। হবে তো নাকি ভাই? আমার মানে আমার বুথের, আমার পাড়ার আমি করে নেবো, আমরা করে নেবো। এটা হবে, এটা মাথায় রাখবেন। আপনাদের একটা কথা বলি, এটা বলে আমি শেষ করব, এটা বলে আমি শেষ করে দেবো। সেটা হচ্ছে, আপনারা, আমি কবর দেখালে অনেকের আবার রাগ হয়। আমি বলি না কবর, দাদুর কবর কোথায় দেখালে অনেকের রাগ হয়। আমি উদাহরণের জন্য বলি, দুটো কথা বলি, কিন্তু উদাহরণটা দিই ভয়টা কাটানোর জন্য। আচ্ছা আপনারা বলুন, আপনাদের দাদুর কবরগুলো কোথায়? আমি আবারও বলছি, কোথায়? বাংলাদেশে, পাকিস্তানে, আফগানিস্তানে, শ্রীলঙ্কায়, মায়ানমারে, কোথায়? আপনার এলাকায় তো। একটা জিনিস, আচ্ছা আপনার মায়েরা যারা আছে, কিন্তু মায়েদের একটু বেশি ভয় লাগছে। মায়েরা যারা আছে, বয়সী যারা আছে, তাদেরকে বলছি, বলুন তো আপনার নানার বাড়িটা কোথায়? কোথাও বলুন। পাকিস্তানে, আফগানিস্তানে, এলাকায়। নানার বাড়িটা এই এলাকায়, দাদুর বাড়িটা কোথায়? দাদুর বাড়িতে তো আছেন আপনি, তাই না? মায়েরা আপনারা কার জায়গাতে আছেন? আপনার স্বামীর জায়গাতে। স্বামী জায়গাটা কোথা থেকে পেয়েছে মা, আমাকে একটু বলুন একটু। আপনার দাদু শ্বশুরের কাছ থেকে, তাই তো মা? তাই তো মা? দাদু শ্বশুর জায়গাটা কোথা থেকে পেয়েছে? তার আব্বার কাছ থেকে। সে জায়গাটা কোথা থেকে পেয়েছে? তার আব্বার কাছ থেকে। খোঁজ নিয়ে দেখা যাবে 1900 সাল থেকে আপনারা সেই জায়গায় বসবাস করছেন। এই গ্রামের মহল্লায় পুরাতন মসজিদ 60 বছর, 70 বছর, 100 বছরের মসজিদ নাই? আছে তো?
আরো বেশি বেশি পুরাতন মসজিদ আছে। তাহলে এবার বলুন, যদি আপনার নানির বাড়ি ইন্ডিয়া, দাদির বাড়ি ইন্ডিয়া, দাদুর বাড়ি ইন্ডিয়া, তো ভয় আপনি কোথায় কেন খাচ্ছেন কেন? বরঞ্চ যারা আপনাকে ভয় দেখাচ্ছে, দেখলে দেখা যাবে কারো নানির বাড়ি পাকিস্তানে, কারো নানির বাড়ি বাংলাদেশে, দাদির বাড়ি বাংলাদেশে, সে আপনাকে আমাকে চমকাবে। দেখলে দেখা যাবে দেশ স্বাধীনের সময় কারো দাদু, কারো নানা ব্রিটিশদের গোলামতি করেছে ওদের, আর আমার দাদু, আমার নানা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। তাই ওরা আমার কাগজ দেখবে, ওরা আমাকে চমকাবে। আমাদেরকে ভুল বুঝানো হচ্ছে। বরঞ্চ ওদের কাগজ যদি চেক করা হয়, একটা ব্যাটা এখানে থাকবে না, সব ওপারে চলে যাবে। আর আমরা বল ভয় খেয়ে যাচ্ছি। যেটা ভুল আছে সেটা আপনাদের ঠিক করে নিতে হবে। ভোটার কার্ডে মোল্লা মোহাম্মদ আব্দুর রহিম, আধার কার্ডে আব্দুর রহিম মোল্লা মোহাম্মদ, প্যান কার্ডে মোহাম্মদ মোল্লা রহিম আব্দুল, স্কুল সার্টিফিকেটে মোল্লা বানান MOLLAH, আর আধার কার্ডে MOLLA। বুঝতে পারছেন কি বলছি? যে কটা ডকুমেন্টস তত রকম বানান। এইগুলো আপনারা ঠিক করুন, বাকিটা আপনাদের ছোট ভাই, আপনাদের অভিভাবক বিধানসভার, আপনাদের বিধায়ক নওশাদ রায়ের হাতে ছেড়ে দিন, বাকিটা আমি বুঝে নেব। মাথায় থাকবে তো ভাই? তাহলে আজকের পর থেকে আর SIR নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই। যেমন মৃত্যু অনিবার্য তো ভাই, মৃত্যু অনিবার্য। তাহলে মৃত্যুর ভয়ে আপনি ঘরের মধ্যে ঢুকে থাকলে কি আপনার মৃত্যু হাতছাড়া হয়ে যাবে? মৃত্যু হবে না। মৃত্যুর ভয়ে তাহলে সংসার ধর্ম করা ছেড়ে দেবেন? বলুন তো। SIR কেউ আটকাতে পারবে না। আমি কবে বলেছিলাম? আজ থেকে 1 মাস আগে বলেছি, কারো বাবার ক্ষমতা নেই SIR কে আটকানোর। কারণ আর্টিকেল 324 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পাওয়ার দিয়েছে সংবিধান। আটকাতে পারবে না। এই গল্প শোনাচ্ছিল এতদিন ধরে। বুঝতে পারছেন? যদি SIR আটকাবার হয় তো বলুক মমতা ব্যানার্জি SIR করতে দেবো না, একটা গভর্নমেন্ট নোটিফিকেশন জারি করুক। শুনে না, তাও বলে যাচ্ছে, মমতা ব্যানার্জি নবান্ন থেকে একটা গভর্নমেন্ট নোটিফিকেশন জারি করুক, পশ্চিমবাংলাতে আমি SIR হতে দেবো না। আমি সর্বপ্রথম মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে যাবো। করুক গভর্নমেন্ট। পারবে না তো, হয় না। আমি যদি বলি এখন নবান্নের 14 তলা আমাকে বসতে দিতে হবে, আমি বিধায়ক, এটা কি মেনে এটা হবে? এই দাবিটা ভুল দাবি। ঠিক, আমি SIR হতে দেবো না পশ্চিমবাংলায়, এই দাবিটাও ভুল দাবি ভাই। এবার SIR এর পদ্ধতিগত ত্রুটি নিয়ে প্রশ্ন আছে, সেটা আমাদের নজর রাখতে হবে। আমি মমতা ব্যানার্জিকে বার্তা দিয়েছিলাম, আপনি SIR নিয়ে বলছেন নাম বাদ পড়ে যাবে, রাজ্য স্তর থেকে বুথ স্তরে নজরদারি কমিটি করে দিন। রাজ্য স্তরে সব পার্টির নেতাদেরকে রাখুন, যত পার্টি আছে। বুথ স্তরে প্রতিটা বুথে একটা করে কমিটি গঠন করে দিন, কার নাম বাদ পাচ্ছে, কার নাম ঢুকছে সেটা দেখবে। সেখানে যত দল আছে রাজনৈতিক দল বুথে, সব বুথ থেকে একটা করে নিয়ে আপনি একটা কমিটি গঠন করে দিন। তাহলে আর করতে পারবে অফিসার নাম কারো বাদ দিতে পারবে? বলে কারো বাদ দিতে পারবে? সেটা করেনি। আর এদিকে যে SIR হতে দেবো না। আর SIR হওয়ার জন্য অলরেডি কাগজ শুরু হয়ে গেছে। আমি আপনাকে বলে যাচ্ছি, 226 নম্বর বুথ নারায়ণপুর অঞ্চলের জন্য অফিসার নিয়োগ হয়ে গেছে। আমি এতটা জোর গলায় বলে দিলাম। তা সুতরাং ভয় পাওয়ার জায়গা নাই, আতঙ্কিত হওয়ার জায়গা নাই। কাগজপত্রের বানান টানান গুলো ভুল আছে, ওইগুলো একটু ঠিক করে নিন। আর একটা সহজ বলছি, সহজ SIR থেকে মানে আপনি বাঁচার লাইন অনেক আছে। একটা কথা বলছি, আমার মায়েদেরকে বাপেদেরকে জিজ্ঞাসা করুন, আপনারা যারা আমার বয়সী ছেলেরা আছে, যে আব্বা 2002 সালে ভোট দিয়েছো? ভোট দিক আর নাই দিক, ভোটার লিস্টে দেখবেন আমাদের বাপ মায়ের সবার 2002 সালে আছে, সবার। এখানে যতজন আমরা উপস্থিত হয়েছি সবার বাপ মায়ের 2002 সালে ভোটার লিস্ট আছে। ইনার তো নিজের আছে। ইনার যে ছেলে চিন্তিত হওয়ার কারণ কি আছে? ইনার 2002 সালে ইনার আর ইনার স্ত্রী তো নাম আছে ভোটার লিস্টে। ওটা বার করে দিয়েই অফিসারকে দেখিয়ে দেবে, কাজ মিটে গেল। তোমার তো থাকবে বাপ, তোমার 60 বছর 50 বছর বয়স তোমার থাকবে না? আমার আব্বা আছে, আমার মাম্মার আছে, সবার আছে। মালিক ভাই বসো। এই মালিক ভাই এসছে। মালিক ভাই, তুমি 2002 সালে ভোটার লিস্টে তোমার নাম আছে তো? তাহলে ইনার ছেলেরা চিন্তা নেই, বুঝানোর জন্য বলছি। মায়েরা যারা 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম এসে গেছে, তাদের ছেলেদের আর কোনো সমস্যা নেই। আর অযথা আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নাই। একটা কথা আপনাদের বলে রাখি, কারো ভিক্ষাতে আমরা দেশে নাই।
আমরা ব্রিটিশদেরকে তাড়িয়েছিলাম, এটা মাথায় রাখবেন। ব্রিটিশরা অন্যায় করছিল, শোষণ করছিল দেশের নাগরিককে, তাদের বিরুদ্ধে লড়াই করে হাজার হাজার লাখো লাখো আমাদের আপনার পরিবারের লোকজন শহীদ হয়েছে, হয়ে দেশকে স্বাধীন করেছে, সংবিধান তৈরি করেছে। প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার আছে, সুতরাং মাথা তুলে বাঁচবেন। কারো দয়া আমরা দেশে নেই, এটা মাথায় রাখবেন। কেউ দয়া করবে আমার ভিক্ষা চাই না, আমরা আমাদের নাগরিক অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবে, এটা মাথায় রাখবেন আপনারা, মাথায় রাখবেন। ঠিক আছে, আমার আর বক্তব্য এখানে আমি সমাপ্ত করছি। আপনাদের কারো যদি কোনো সামনে 4টে চেয়ার দিয়ে দেবেন বাবু, 4টে চেয়ার শুধু সামনে দাও। কারো কোনো বক্তব্য যদি আমাকে মানে আপনার কি বলে কোনো প্রশ্ন যদি